Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মিডনাইট স্টোরি পিএসবি চ্যানেলে। আজ থেকে শুরু হচ্ছে গায়ে কাঁটা দেওয়া আরেকটি হরর নভেল, অ্যামি ক্রসের লেখা সিস্টার এলসার তৈলচিত্র। আজ আপনারা শুনবেন এই নভেলটির প্রথম পর্ব। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি অ্যামি ক্রসের লেখা সিস্টার এলসার তৈলচিত্র। আজ পর্ব 1। 1998 সালের সেপ্টেম্বর মাসে একটি উজ্জ্বল বিকেল। দরজায় দাঁড়িয়ে তৈলচিত্রগুলোকে দেখতে দেখতে কতকটা আপন মনেই রূপার টায়ার বলল, বাবা, এখানে প্রায় কয়েক লক্ষ পাউন্ডের মূল্যের তৈলচিত্র আছে দেখছি। রুপার্টের অ্যাসিস্ট্যান্ট সঙ্গীটি তখন একের পর এক সিন্ধুকের ভেতর থেকে তৈলচিত্রগুলো বের করে পরপর সাজিয়ে রাখছে ঘরটার ভেতর। অ্যাসিস্ট্যান্টকে উদ্দেশ্য করে রুপার্ট বলল, এই যে, একটু সাবধানে কাজ করো। এর মধ্যে কিছু তৈলচিত্র একেবারে নতুন, একেবারে আনকোড়া আমাদের হাতে এসে পৌঁছেছে, মনে রেখো। এই পেইন্টিং গুলোর বেশিরভাগই কিন্তু এমনিতে কয়েকশো বছরের পুরনো, তাই সাবধানে পেইন্টিং গুলোকে রাখো। রুপার্টের কথা শেষ হতে না হতেই তার অ্যাসিস্ট্যান্ট ইলেনা হঠাৎ উৎসাহী গলায় একটা তৈলচিত্রের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, আরে বাস, দেখো দেখো এই ছবিটাকে। স্ত্রীর কথায় রুপার্ট দেখল ইলেনার একটা পেইন্টিংকে দুহাতে তুলে ধরেছে নিজের মুখের সামনে। ছবিটার উপর দৃষ্টি নিবদ্ধ রেখেই ইলেনার বলে চলেছে, হাওয়ারফুট ব্রিজের ছবি। কি চমৎকার লাগছে না? মনে হচ্ছে ঠিক যেন সত্যি সত্যি ব্রিজটা আমাদের চোখের সামনে রয়েছে। কি ঠিক বলছি কিনা? মুগ্ধ চোখে ছবিটাকে দেখতে দেখতে এবার রুপার্ট বলে উঠল, সত্যি সত্যি অপূর্ব শিল্প নৈপুণ্যতা। এজন্যই না এই পোর্ট্রেটকে অ্যান্থনি ছোয়েনারের মাস্টারপিস বলা হয়। কি চমৎকার রঙের ব্যবহার দেখেছো? তুলির এক একটা আঁচড়ে আলোর খেলা কি সূক্ষ্মভাবে জায়গায় জায়গায় ফুটিয়ে তুলেছেন তিনি। বিশেষ করে অন্য পৃষ্ঠার তলা দিয়ে যখন নদীর জলটা বয়ে যাচ্ছে, সেই সময় কি অসাধারণ ভাবে প্র্যাকটিক্যালি ছবিটাকে ফুটিয়ে তুলেছেন। কিন্তু এই অ্যান্থনি ছোয়েনার আজও শিল্পী হিসেবে তার যোগ্য সম্মান পেলেন। আমার তো ভাবতেও অবিশ্বাস্য লাগছে যে এরকম একটা অসাধারণ পেইন্টিং আমাদের সঙ্গে ক্রফোর্ডে রয়েছে। ইলেনার বলে উঠল, আর এজন্য সব ধন্যবাদ তোমারই প্রাপ্য। এইসব অসাধারণ ছবি প্রদর্শনী দেখতে সারা দেশ থেকে লোকে ছুটে আসবে এই ক্রফোর্ডে। একটা দীর্ঘশ্বাস ফেলে এবার রুপার্ট বলল, দ্যাটস দ্য আইডিয়া। এই শো থেকে দেখবে প্রচুর টাকা উঠবে। আমাদের মনে হচ্ছে খুব শিগগিরই আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এখন চলো এই পেইন্টিংটাকে ওই টেবিলের উপর নিয়ে গিয়ে রাখি। রুপার্ট আর ইলেনার দুজনে মিলে এবার টোয়েনারের আঁকা হাবারফোর্ড ব্রিজের তৈলচিত্রটা ধরাধরি করে ঘরের অন্য পাশে নিয়ে চলল। অ্যান্থনি টোয়েনারের মতো এত উঁচু দরের শিল্পী আজ থেকে প্রায় 100 বছর আগে ক্রফোর্ডের ঠিক এখানেই মারা গিয়েছিলেন। ভাবা যায় এই ছোট্ট শহরটার নাম জড়িয়ে আছে তার মতো একজন ব্যক্তিত্বের জীবনের সঙ্গে। আপন মনে স্বগতোক্তি করতে করতে রুপার্ট বলল, লোকে আসবে,
তাদের আসতেই হবে এখানে। আমার এ কাজে সাহায্যের জন্য লন্ডনের কয়েকজন বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করেছি। দুটো লিডিং নিউজ পেপারও আমায় জানিয়েছে যে তারা এখানকার এই শোটাকে কভার করার জন্য কাউকে পাঠাবে। এখন তারা তাদের প্রতিশ্রুতি পালন করুক, এটাই আমাদের প্রার্থনা। আচ্ছা, আমাদের এই ক্রফোর্ড টাউনটা কত সুন্দর ভাবো তো। লন্ডনের লোক ছুটি কাটাতে এখানে আসতে পারে না, কিন্তু এখনকার এই শোটা ভালোভাবে কভার করা হলে দেখবে দলে দলে লোক এখানে চলে আসবে। আমাদের এই ছোট্ট ক্রফোর্ডে একদিনেই ট্যুরিজমের জন্য বিখ্যাত হয়ে উঠবে আমাদের এই জায়গাটা। বলতে বলতে রুপার্ট আর লিয়েনার যখন তৈলচিত্রটাকে ঘরের মাঝামাঝি সেই টেবিলের উপর এনে রাখলো, তখনই রুপার্টের নজরে পড়ল তাদের থেকে কিছুটা দূরে বসে তাদের একমাত্র মেয়ে লুসি মন দিয়ে কি একটা ছবিকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছে। লুসি এতক্ষণ তৈলচিত্রগুলো সিন্দুক খুলতে মা বাবাকে সাহায্য করছিল, কিন্তু এখন তাকে হাতের কাজ ফেলে বিশেষ একটা তৈলচিত্রকে খুঁটিয়ে দেখতে দেখে রুপার্ট বেশ একটু বিরক্তই হলো। সে রাগত ভাবে মেয়েকে জিজ্ঞেস করলো, কাজ ফেলে অমন ভাবে কি দেখছো লুসি? কি সেই ছবি যেটাকে এত মন দিয়ে দেখছো? কিন্তু লুসির দিক থেকে কোনো সাড়াই পেল না রুপার্ট। মেয়ের দিক থেকে কোনো সাড়া না পেয়ে বেশ একটু রাগত স্বরে রুপার্ট বলে উঠল, লুসি, কি দেখছো ওটা? এখানে এসে আমাদের হেল্প করো। আশ্চর্য, লুসির দিক থেকে কোনো সাড়া এলো না, এমনকি রুপার্টের কথাগুলো শুনতে পেয়েছে বলেও মনে হলো না। স্ত্রীর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ ভাবে দুদিকে মাথা নাড়ল রুপার্ট। তারপর ফের লুসিকে আগের চেয়েও চড়া গলায় ডাকতে যাবে, ঠিক এই সময় ওর নজরে পড়ল লুসির হাতের ছবিখানার দিকে। দেখলো অ্যান্থনি টোয়েনারের আঁকা একটা তৈলচিত্রকে লুসি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। সেটি এমন একটি তৈলচিত্র যেটা এখনো পর্যন্ত রুপার্ট দেখেনি, আর সেই তৈলচিত্রকে এই এক্সিবিশনে অন্তর্ভুক্ত করেনি রুপার্ট। ছবিটাকে দেখতে দেখতে আপনা থেকেই রুপার্টের মুখ দিয়ে বেরিয়ে এলো, সিস্টার এলসার ছবি। ছবিখানাকে দেখতে দেখতে একটা নিদারুণ অস্বস্তিতে ভরে উঠল রুপার্টের মন। সিস্টার এলসার ফ্রেম বাঁধানো বিবর্ণ মুখখানা এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে। লুসি ওই ছবিটাকেই দেখছে। রুপার্ট এবার তাই তাড়াতাড়ি আগের চেয়ে একটু চড়া গলায় বলে উঠল, লুসি, আমাদের 12টা মোস্ট ইম্পর্টেন্ট পেইন্টিংস এই ঘরে দেওয়াল জুড়ে সাজাতে হবে, আর তুমি ওই কে এক সন্ন্যাসিনীর ছবির দিকে বেশি কনসেন্ট্রেট করছো। কি এমন আহামরি আছে এই ছবিতে? এবার বোধহয় লুসির কানে গেল বাবার। সে ছবির দিক থেকে মুখ না ফিরিয়েই বলল, কিন্তু মেয়েটা বেশ যুবতী, বেশ সুন্দরী, তাই না বাবা? কিছুটা নরম গলা এবার রুপার্ট বলল, কিন্তু তাহলে কি হবে? উনি একজন নান, একজন সন্ন্যাসিনী সোনা। তবে হ্যাঁ, ছবিটায় কিছু টেকনিক্যাল ব্রিলিয়ান্স আছে, এটা ঠিক। কিন্তু তাহলেও টোয়েনারের এত সুন্দর সুন্দর আঁকা পোর্ট্রেট গুলোর মধ্যে ওই ছবিটা রাখলে কেমন যেন বেমানান হয়ে যাবে। ওটাকে চিলে কোঠার ঘরে পুরোনো আসবাবের মধ্যে ফেলে রেখে দেবে। লুসি বলল, এই সন্ন্যাসিনীর ছবি টোয়েনারের জীবনের একেবারে শেষ আঁকা ছবি ছিল, তাই না বাবা? শুনেছি ওনার মৃতদেহের পাশে এই পেইন্টিংটাকে পড়ে থাকতে দেখা গেছে।
রুপার্ট এবার খানিক অবাক গলায় বলল, বাহ, তুই তো দেখছি টোয়েনারের ব্যাপারে বেশ অনেক খোঁজভাজ নিয়ে রেখেছিস। বাহ, চমৎকার তো। লুসি এবার বলতে লাগলো, টোয়েনার থাকতেন মিল রোডের ওপর দা ওল্ড বটল নামে একটা পার্ক। রুপার্ট বলল, হ্যাঁ, ঠিক বলছিস, কিন্তু তার জীবনের শেষে তার সঙ্গে ঠিক কি ঘটেছিল তা ঐতিহাসিকরাও বলতে পারেন। সে ব্যাপারে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। আমরা কেউই জানি না উনি ঠিক কি কারণে হঠাৎ এই অখ্যাত ক্রফোর্ডে এসে বসবাস শুরু করেছিলেন। এই টাউনের সাথে তার কোনোদিন কোনো যোগাযোগ ছিল না। হয়তো তিনি জীবনের শেষ দিকে কোনো নিরিবিলিতে আসতে চেয়েছিলেন। আসলে ব্যস্ত শহুরে জীবনে তিনি পেইন্টিং এর কাজে ঠিক মনোনিবেশ করতে পারছিলেন। তাই হয়তো এমন একটা নিরিবিলি জায়গা খুঁজে নিয়েছিলেন যে যাতে তিনি শান্তিতে বসে তার ছবির কাজ করতে পারেন। এবার লুসি প্রশ্ন করল, এজন্যই কি তিনি শেষ দিকে অন্যরকম ছবি আঁকা শুরু করেছিলেন? রুপার্ট বলল, না, এরকম কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না, কিন্তু এ ধরনের ছবি আঁকার পেছনে কিছু হয়তো কারণ থাকতে পারে যা আমরা ঠিক জানি না। কিন্তু টোয়েনার স্যার হঠাৎ একজন নানের ছবি কেন আঁকতে গেলেন বাবা? প্রশ্ন করল লুসি। তার চোখ এখনো নিবদ্ধ সিস্টার এলসার বিবর্ণ মুখখানার দিকে। ক্যানভাসের ভেতর থেকে সেই সিস্টারও যেন একইভাবে চেয়ে রয়েছে লুসির দিকে। লুসির মনে হচ্ছে এই সিস্টার এলসার ছবিখানা যেন জীবন্ত। এমনকি হঠাৎ হঠাৎ করে মনে হচ্ছে ছবির ভেতর থেকে সিস্টার মেয়েটি যেন তার দিকে চেয়ে মিটমিট করে হাসছে। চোখ দুটো ভালো করে পরিষ্কার করে নিয়ে ফের লুসি তাকালো ছবিখানার দিকে। না, সব স্বাভাবিক, কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। ব্যাপার কি? চোখে ভুল দেখছে না তো সে? কথাটা মনে হতে লাগলো লুসি। রুপার্ট বলতে লাগলো, এই ছবিটা আমাদের এক্সিবিশনে শো করতে চাই, কারণ ওটা টাঙিয়ে রাখলে অতিথিদের সবার নজর ওটার উপরেই নিবদ্ধ হবে। সাধারণ পাবলিক অন্যান্য বহুমূল্য ছবির থেকে ওটার উপরেই বেশি আগ্রহ দেখায়। তাই ওটাকে সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালেই রেখে দেব। এখন এসো তো, আমাকে আর মাকে এই বাকি ছবিগুলো টাঙানোর ব্যাপারে হেল্প করো। লুসি তবু জিজ্ঞেস করলো, কিন্তু কে, মানে কে এই সিস্টার এলসা? রুপার্ট তখন সবে বাকি কাজটুকু সেরে ফেলতে হাত লাগিয়েছে। মেয়ের প্রশ্নটা কানে যেতে ঘুরে তাকিয়ে বলল, ওটা আমরা কেউই সঠিক জানি না লুসি, কেউই জানে না। আসলে কে ছিল এই সিস্টার এলসা আমরা কেউই জানি না। লুসির কৌতূহল উত্তরোত্তর বাড়ছিল। সে এবার প্রশ্ন করল, তার মানে কি এই ছবিটা টোয়েনার স্যারের জাস্ট মস্তিষ্ক প্রসূত? তিনি শুধুমাত্র কল্পনা করে এমন একটা ছবি এঁকেছিলেন? রুপার্ট বলল, আমার তো তাই মনে হয়। তার জীবনের শেষ সেই রাত্রে হয়তো তার মাথায় খেয়াল চেপেছিল যে তিনি এক সন্ন্যাসিনীর বিবর্ণ ভুতুড়ে ছবি আঁকবেন। হয়তো পুরো পেইন্টিংটাই তার ইমাজিনেশন। এই পর্যন্ত বলে একটু থামলো। তারপর একটু ইতস্তত করে বলল, আসলে সিস্টার এলসা নামে এই ক্রফোর্ড টাউনে কেউ কোনোদিন ছিল বলে কোনো রেকর্ড নেই কোথাও। অনেক ওল্ড ডকুমেন্টারি ঘেঁটেও সিস্টার এলসা নামে কারোর কথা জানা যায়।
কিন্তু ছবিটা সত্যি একটা রহস্য। তবে আর্ট অ্যাপ্রিসিয়েশনের দিক থেকে দেখলে মিস্টিরিয়াস। ওকে, অনেক হলো লুসি, এবার এসো আমাদের কাজে হেল্প। আসছি বাবা, বলতে বলতে লুসি হাতে ধরা পোর্ট্রেটটা নিয়ে উঠে দাঁড়ালো। রুপার্ট আর ইলেনা গ্যালারি ঘরের অন্যদিকে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়তে লুসি সিস্টার এলসার পোর্ট্রেটখানা নিয়ে একটা বড়সড় টেবিলের উপর সযত্নে রেখে দিল। লুসি জানে তাকে গ্যালারি ঘর সাজানোর কাজে মা বাবাকে হেল্প করতে হবে, কিন্তু কি জানি কেন সিস্টার এলসার ছবিখানা তার চোখে এমন ভাবে গেঁথে গেছে যে সে চেষ্টা করেও ছবিটা থেকে চোখ সরাতে পারছে না। পোর্ট্রেটটার পুরোনো কাঠের ফ্রেমের উপর আলতোভাবে হাত বোলাতে লাগলো লুসি। সিস্টার এলসার চোখ দুটো এত জীবন্ত যে এটা যে শুধুমাত্র একটা ছবি তা কিছুতেই মন থেকে মানতে পারছে না লুসি। ওর খালি মনে হচ্ছে ছবির ভেতর থেকে সিস্টার এলসা যেন তাকেই লক্ষ্য করছে, তাকে কি এক প্রবল আকর্ষণে নিজের দিকে আকর্ষিত করছে, যার ফলে লুসি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছে না ছবিখানার উপর। ইচ্ছে হচ্ছে শুধু ছবিখানাকে দেখতেই থাকে, দেখতেই থাকে, সারাদিন ধরে শুধু দেখতেই থাকে। তুমি কে? পোর্ট্রেটখানাকে দেখতে দেখতে ফিস ফিস করে আপন মনে বলে উঠল লুসি। কি ছিলে তুমি? নিশ্চয়ই কোনো এক সময় তুমি বাস্তবে ছিলে। তুমি শুধু নিছকে কল্পনা মাত্র নয়, বাস্তবে নিশ্চয়ই কোনো এককালে তোমার অস্তিত্ব ছিল। কিন্তু 100 বছর আগে তুমি এই ক্রফোর্ড শহরে কি করতে? কেন এখানকার কোনো রেকর্ড বা ডকুমেন্টারিতে তোমার ব্যাপারে কিছু লেখা নেই? অ্যান্থনি টোয়েনার কেন হঠাৎ তোমাকে নিয়ে ছবি আঁকতে গেলেন? না, কিছু খেয়ালের বশে তিনি আঁকেননি, নিশ্চয়ই কোনো গভীর কারণ ছিল এর পেছনে। ধীরে ধীরে লুসির চোখের সামনে অতীতের একটা ছবি যেন ভেসে উঠল। পোর্ট্রেট আঁকাবার জন্য সিস্টার এলসা পোজ দিয়ে বসে আছে। পোর্ট্রেটটার দিকে আরো একবার মনোনিবেশ করল লুসি। কিছু যেন একটা মিসিং আছে এই ছবিতে। সাধারণ চোখে যা এক নজরে দেখতে পাওয়ার কথা সেরকম কোনো কিছু যেন অনুপস্থিত আছে এই ছবিতে, কিন্তু সেটা কি হতে পারে? শতাব্দী প্রাচীন এই পোর্ট্রেটটা একটা গভীর রহস্য বুকে নিয়ে আছে এতদিন ধরে, যা আজ পর্যন্ত কেউ উন্মোচন করতে পারেনি। আর সেই অজানা রহস্য লুসিকে প্রবলভাবে বাধ্য করছে বারবার ছবিটার দিকে মনোনিবেশ করতে। হয়তো সেই পারবে রহস্যটা উন্মোচন করতে। লুসি! কাঁধের ওপর এই সময় সহসা কার একটা ভারী হাত এসে পড়ল, সেই সঙ্গে বাবার কণ্ঠস্বর। লুসি টের পেল বাবা তার পেছনে এসে দাঁড়িয়েছে। মেয়েকে উদ্দেশ্য করে রুপার্ট বলে উঠল, কোন খেয়ালে বিভোর হয়ে আছো লুসি? তারপর তাকে সিস্টার এলসার ছবিখানার দিক থেকে ঘুরিয়ে গ্যালারি ঘরটার দিকে আঙুল দেখিয়ে ইশারা করে বলল, এখন এসো, অনেক কাজ পড়ে আছে আমাদের। বাকি যে কটা ছবি আছে তাই দিয়ে গ্যালারি ঘরটাকে সাজাতে হবে। লুসি এবার বলল, বাবা, এই সিস্টার এলসার পোর্ট্রেটটা নাকি অভিশপ্ত, সত্যি কি তাই? ওহ, আবার সেই বোকার মতো কথা। এবার মৃদু ধমকে বলে উঠল, এসব আজগুবি ব্যাপার নিয়ে ভাবা বাদ দাও তুমি। ওই দেখো, ওই সিন্দুকের ডালাটা এখনো খোলা হয়নি, ওটা খোলো। প্রচুর ডকুমেন্টেশনের কাগজপত্র দেখতে পাবে। এক একটা পোর্ট্রেটের ডকুমেন্টেশন আছে, ওগুলো দেখে দেখে বের করবে, টেবিলে সাজান।
বাবার নির্দেশ পেয়ে লুসি কাজে হাত লাগালো সঙ্গে সঙ্গে। লুসি আর তার মা বাবা দুজনেই এমন ভাবে কাজে ব্যস্ত হয়ে পড়ল যে সিস্টার এলসার ছবিখানার দিকে কারোর আর তখন মনোযোগ নেই। ওদিকে সিস্টার এলসার ছবিখানা একলা পড়ে রইল ঘরের মাঝখানে সেই বড় টেবিলটার উপর। এখন কেউ যদি ওই পোর্ট্রেটটাকে খেয়াল করে তাহলে দেখতে পাবে সিস্টার এলসার চোখ দুটো এখন আরো তীক্ষ্ণ, আরো উজ্জ্বল দেখাচ্ছে, যেন দুটো আগুনের দুটি চোখ দুটো থেকে ঠিকরে বেরোচ্ছে। ক্যানভাস ভেদ করে সেই দুটো আগুনের গোলার মতো চোখ যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে বাইরে। পোর্ট্রেটখানা টেবিলের উপরে হঠাৎ আপনা থেকেই একটু নড়ে উঠল, কিন্তু কাজে ব্যস্ত লুসি বা তার মা বাবা কেউই সেটা খেয়াল করল। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।